ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাধ্যমিক জিওগ্রাফির প্রথম যে চ্যাপ্টারটা আছে বহুজাত প্রক্রিয়া, সেখান থেকে আমি 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। মাধ্যমিকের জন্য এটি আমার প্রথম ভিডিও, অর্থাৎ তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা তার পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটি কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়াইজ পড়াশোনা করতে পারো তাহলে তুমি 100তে 100 নম্বর তুলতে পারো। এর জন্য তোমাকে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তার সাথে সাথে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলোকে তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার বেশি নম্বর পরীক্ষাতে উঠবে। আর জিওগ্রাফির ক্ষেত্রে 58 নম্বর থাকে শর্ট প্রশ্ন, আর 32 নম্বর থাকে তোমাদের বড় প্রশ্ন। ঠিক আছে, এর আগে একটা ভিডিওতে আমি সেটা কিন্তু আলোচনা করেছি। তো যাই হোক, এখানে আমি কিন্তু প্রথম 30টা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় কি? অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেটা ভূপৃষ্ঠের উপরে ক্রিয়া করে, তার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন এবং বিবর্তন করে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হবে, দেখো, বহির্জাত প্রক্রিয়া, না অন্তর্জাত প্রক্রিয়া, না গিরিজনীয় আলোড়ন, না মহিভাবক আলোড়ন। তো এই ক্ষেত্রে যেহেতু ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করছে, সেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া কিন্তু 3 প্রকার, একটা অবরোহণ, একটা আরোহণ, আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। ঠিক আছে, তো প্রথমে আমি বলে দিই, ভূমিরূপ প্রক্রিয়া কিন্তু 2 প্রকার হয়, একটা পার্থিব প্রক্রিয়া হয়, একটা মহাজাগতিক প্রক্রিয়া হয়। যেটা পার্থিব প্রক্রিয়া সেটা কিন্তু আবার 2 প্রকার হয়, একটা অন্তর্জাত প্রক্রিয়া হয় আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া হয়। আমাদের সিলেবাসে, অর্থাৎ 10ম শ্রেণীর সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো, কি কি পড়বো না, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিরূপের পরিবর্তন হবে এবং বিবর্তন হবে। এই যে বাইরে যে বিভিন্ন শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো সম্পর্কে আমরা পড়ব। এই ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ঠিক আছে, এইগুলো হচ্ছে বাইরের শক্তি। বাট আমাদের সিলেবাসে কিন্তু 3টা জিনিস পড়বো, একটা নদী, একটা বায়ু, আর একটা হচ্ছে হিমবাহ। ঠিক আছে, তো এই যে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের ভিডিও। এখানে আমি 30টা প্রশ্ন আলোচনা করছি, এরপরে কিন্তু আমি বাদ বাকি সমস্ত প্রশ্নগুলোই ধাপে ধাপে নিয়ে আসবো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা 2027 সালে দেবে বা তার পরবর্তী বছরগুলোতে দেবে, অবশ্যই তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন উত্তর কি হলো? বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা, অন্তর্জাত প্রক্রিয়াটা কি? এটা পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে যখন ভূপৃষ্ঠের বাইরে ভূমিরূপের পরিবর্তন হবে, বিবর্তন হবে, সৃষ্টি হবে, বিবর্তন হবে, ধ্বংস হবে, তখন সেটাকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ অভ্যন্তরীণ ব্যাপার আছে এই ক্ষেত্রে। ওকে, 3 নম্বর আছে, দেখো সি নম্বর আছে গিরিজনীয় আলোড়ন। গিরিজনীয় আলোড়নটা কি? এটা কিন্তু এক কথায়, গিরি শব্দের অর্থ হচ্ছে পর্বত আর জনি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। অর্থাৎ যে আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হয় তাকে বলা হয় গিরিজনী আলোড়ন। এটা কিন্তু একটা অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যেই পড়ে। মহিভাবক আলোড়নটা কি? যে আলোড়নের মহাদেশ তৈরি হয় সেটাকে বলা হয় মহিভাবক আলোড়ন। এই মহিভাবক আলোড়ন পৃথিবীর সাপেক্ষে কিন্তু উল্লম্বভাবে কাজ করে, এবং গিরিজনী আলোড়নটা কিন্তু পৃথিবীর সাপেক্ষে অনুভূমিকভাবে কাজ করে। অর্থাৎ এটা পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে এবং এটা পৃথিবীর হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা আছে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তাহলে বহির্জাত প্রক্রিয়া মানে ভূপৃষ্ঠের বাইরে যে শক্তিগুলো কাজ করে, আমি বললাম নদী, হিমবাহ, বায়ু, বাট এইগুলোর সমস্ত শক্তির মূল যে উৎস সেটা কিন্তু সূর্য। মনে রাখবে, সূর্যের জন্যই নদী প্রবাহিত হয়, সূর্যের জন্যই কিন্তু বায়ু প্রবাহিত হয়, সূর্যের জন্যই কিন্তু হিমবাহ প্রবাহিত হয়। তো এটাই হচ্ছে মূল শক্তির উৎসটা কি? তাহলে কি হবে না, এটা সঠিক উত্তর হবে সূর্য। ওকে, আর বহির্জাত যত শক্তিগুলো আছে সূর্যের পরে যদি আমরা ধরি, ভূমিরূপ বিবর্তনের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি? সেক্ষেত্রে হবে নদীর ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে। কিন্তু শক্তির যদি মূল উৎস বলে তাহলে কি হবে? মূল উৎস কিন্তু হবে সূর্য। ওকে, আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো 3 নম্বর বলছে একটা বহির্জাত প্রক্রিয়া হলো, বলছে অগ্নুৎপাত, ভূমিকম্প, পাত চলন, আর হচ্ছে আবহবিকার। তো এর মধ্যে বহির্জাত প্রক্রিয়া কোনটা? দেখো, অগ্নুৎপাত এটা কিন্তু পৃথিবীর অভ্যন্তর থেকে বাইরে বের হয়, এটা কিন্তু একটা অন্তর্জাত প্রক্রিয়া। আচ্ছা, ভূমিকম্পটাও তাই অন্তর্জাত প্রক্রিয়া, এটাও হবে না। পাতের চলন এটাও অন্তর্জাত প্রক্রিয়া, তাহলে উত্তর কি হবে? আবহবিকার। আবহবিকার হবে বহির্জাত প্রক্রিয়ার একটা উদাহরণ। ঠিক আছে, আর বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার বললাম? বহির্জাত প্রক্রিয়া কিন্তু মেইনলি 3 প্রকার হয়। কি কি হয়? একটা অবরোহণ, একটা আরোহণ, আর একটা কি বললাম, আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, বহির্জাত প্রক্রিয়া হলো আকস্মিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া,
আকর্ষিক ও ধীর প্রক্রিয়া কোনোটিই নয়। তো এটা কিন্তু বহির্জাত প্রক্রিয়া কিন্তু আকর্ষিক নয়। নদী তার ক্ষয় কাজ করে, হিমবাহ তার ক্ষয় কাজ করে, সঞ্চয় করে, বহন করে, ঠিক আছে, বায়ু ক্ষয় করে, সঞ্চয় করে, বহন করে, বাট এগুলো ধীরে ধীরে হয়। ধীরে ধীরে ভূমিরূপের কি হয় না, পরিবর্তন হয় এবং ভূমিরূপটা বিবর্তিত হয়। তাই এটা সঠিক উত্তর কি হবে, এটা সঠিক উত্তর কিন্তু হবে ধীর প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা 5 নম্বর, প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটা হলো, তাহলে বহির্জাত প্রক্রিয়া নয় বলেছে, তার মানে আমরা কি খুঁজবো, অন্তর্জাত প্রক্রিয়া খুঁজবো। তো অন্তর্জাত প্রক্রিয়া কি আছে দেখো, আবহবিকার এটা একটা বহির্জাত প্রক্রিয়া, নগ্নিভবন এটাও একটা বহির্জাত প্রক্রিয়া, অগ্নুদ্গম এটাও একটা বহির্জাত প্রক্রিয়া নয়। তাহলে এটা কি উত্তর হবে, সি হবে, এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। বলছে বহির্জাত প্রক্রিয়া নয়, তাহলে কি উত্তর হবে, অগ্নুদ্গম। পুঞ্জিত ক্ষয়টাও কিন্তু একটা বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা 5টা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। 6 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার বললাম, 3 প্রকার, এটাকে একটু ভালো করে বুঝে নাও। একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে আরোহণ, আর একটা কি বললাম, জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া। ঠিক আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার, 3 প্রকার। এই 3টা কনসেপ্ট বুঝতে পারলে এই চ্যাপ্টারের প্রথম যে পার্টটা টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। অবরোহণে কি হয় বলতো, ধরো একটা উচ্চ ভূমি আছে, এরকম উচ্চ একটা ভূমি আছে, তার পাশে একটা এরকম নিচু ভূমি আছে। তো উচ্চ ভূমি থেকে কি তৈরি হয়, নদী তৈরি হয়, বা উচ্চ ভূমির উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হতে পারে, বায়ু প্রবাহিত হতে পারে। তার ফলে এই উচ্চ ভূমিটা কি হয় বলতো, আস্তে আস্তে ক্ষয় হবে। ক্ষয় পেয়ে পেয়ে দেখা গেল এই পর্যন্ত হলো, প্রথমে ক্ষয় পেয়ে, তারপরে ক্ষয় পেয়ে আবার ক্ষয় পেয়ে নিচের দিকে হলো, তাহলে এই ভূমির উচ্চতা কি হবে, আস্তে আস্তে কমবে। ঠিক আছে। তো যখন উচ্চভূমি ক্ষয়ের ফলে তার উচ্চতা আস্তে আস্তে হ্রাস পাবে বা কমে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে তখন বলবো আমরা কিন্তু অবরোহণ। ঠিক আছে। বলছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়, হ্রাস পাওয়াটাকে আমরা কি বলবো, হ্রাস পাওয়াটাকে বলবো আমরা অবরোহণ। এখন এই যে ক্ষয় হলো, এই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে, কোথাও না কোথাও গিয়ে সঞ্চয় হবে, নদীর মাধ্যমে হোক, বায়ুর মাধ্যমে হোক, বা হিমবাহের মাধ্যমে হোক, সেগুলো বহন হয়ে হয়ে নিচু জায়গাতে সঞ্চয় হবে। এটা ধরো নিচু জায়গা ছিল, এই নিচু জায়গাতে কি হবে, এই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে না, সঞ্চয় হবে। তাহলে নিম্নভূমিতে যখন ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চয় হবে, তখন এর উচ্চতা কি হবে, আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে নিম্নভূমি সঞ্চয়ের ফলে যখন তার উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন সেটাকে কি বলবো, সেটাকে বলবো তখন আমরা আরোহণ। তখন সেটাকে আমরা কি বলবো, আরোহণ। আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাওয়া। আমরা দেখবে ভূগোলে একটা শব্দ ব্যবহার করি যে আরোহী, পর্বত আরোহী, অর্থাৎ পর্বতে যে ওঠে বা পর্বতে যে আরোহণ করে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পায়। তাই এটাকে আমরা কি বলবো, এটাকে কিন্তু বলবো আমরা আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে। এই ক্ষেত্রে তাহলে ভূমিরূপটা ছিল এরকম, ক্ষয় পেয়ে আর একটা নিচু ছিল এরকম, তো এটা নিচু হলো আস্তে আস্তে, এটা আস্তে আস্তে উঁচু হলো। তার ফলে যখন দুটো ভূমিরূপ প্রায় সমতল হবে, সমতলীকরণ হবে, তখন সেটাকে বলবো আমরা পর্যায়ন। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন আমরা পাবো, সেটা কি, পর্যায়ন। ঠিক আছে। পর্যায়নটা তাহলে কি হলো, তাহলে এটা ক্ষয় পেয়ে পেয়ে দেখা গেলো এই পর্যন্ত আসলো, আর এটা সঞ্চয় পেয়ে দেখা গেলো এই পর্যন্ত হলো। তাহলে উচ্চভূমি ক্ষয়ের মাধ্যমে নিচু হলো, নিম্নভূমি সঞ্চয়ের মধ্যে উঁচু হলো। তারপরে টোটাল ভূমিরূপটা যখন একটা সমতলীকরণ হবে, তখন সেটাকে আমরা কি বলবো, পর্যায়ন বলবো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই পর্যায়ন শব্দটা কিন্তু প্রথম কে ব্যবহার করেন, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, মনে রাখবে। স্যালিসবেরি, চেম্বারলিন, দুজন বিজ্ঞানী ছিলেন, চেম্বারলিন ও স্যালিসবারি। 1904 সালে, কত সালে, এটাও পরীক্ষাতে আসে, 1904 সালে কিন্তু প্রথম এই পর্যায়ন শব্দটা ব্যবহার করেন। কিন্তু এই পর্যায়নের ইংলিশ হচ্ছে গ্রেডেশন। পর্যায়নকে ইংলিশে কি বলে, গ্রেডেশন। বাট গ্রেড বলে একটা শব্দ আছে, এটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে, গ্রেড। এই গ্রেড শব্দটা প্রথম কে ব্যবহার করেন, সেটা কিন্তু উত্তর হবে জি.কে. গিলবার্ট। তাহলে ভূমিরূপবিদ্যায় যদি বলে গ্রেড শব্দটা কে ব্যবহার করেন, তাহলে এটার উত্তর হয় জি.কে. গিলবার্ট, উত্তর হয় জি.কে. গিলবার্ট। ঠিক আছে। আর যদি বলে পর্যায়ন বা পর্যায়িত শব্দটা কে ব্যবহার করেন, তাহলে হবে চেম্বারলিন এবং স্যালিসবারি। কত সালে না, 1904 সালে। এটাকে আবার সংক্ষেপে অন্যভাবে বলা যায়, কিভাবে বলা যায় দেখো, যদি আমরা এই অবরোহণ এবং আরোহণ, অবরোহণ এবং আরোহণকে যদি যোগ করে দেই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে পর্যায়ন। অর্থাৎ পর্যায়ন হলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার একটা সম্মিলিত ফল। তাহলে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলা হয় না, পর্যায়ন বলা হয়। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে ভূমিভাগের উচ্চতা হ্রাস পেলো, তাহলে উচ্চতা কি হবে, অবরোহণ। যদি বলতো ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলো, তাহলে কি উত্তর হবে, তাহলে হবে আরোহণ। ওকে। আচ্ছা ক্ষয়ীভবন কি, গতিশীল প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া,
প্রক্রিয়া না স্থিতিশীল প্রক্রিয়া? এটা সত্যির উত্তর হবে তোমার হচ্ছে ক্ষয়ীভবন কিন্তু সবসময় গতিশীল প্রক্রিয়া। ওই যে আবহবিকারের ফলে যে পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো যখন প্রাকৃতিক শক্তি দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্ষয় হয়ে চলে যায়, সেটাকে আমরা বলবো ক্ষয়ীভবন। ওকে, সেটাকে আমরা কি বলবো না ক্ষয়ীভবন বলবো। আচ্ছা, 8 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে নগ্নীভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটাকে বোঝায়? বলছে অবরোহণ, আরোহণ, পর্যায়ন না সমতলীকরণ। এই পর্যায়ন সমতলীকরণটা একই জিনিস। আরোহণ মানে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পাওয়াটা কিন্তু কখনো নগ্নীভবন হবে না, তাই না? সেটা সঞ্চয়ী ভবন হবে। বাট নগ্নীভবন কোনটা? অবরোহণ। অবরোহণে কি হয়? ভূমিভাগের উচ্চতা আস্তে আস্তে হ্রাস পায়। হ্রাস কেন পাবে? ক্ষয় হয়ে পদার্থগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তার জন্য কিন্তু উচ্চতাটা কি হবে? কমে যাবে। সেটাকে বলবো আমরা নগ্নীভবন। তাহলে অবরোহণ প্রক্রিয়ারই কিন্তু আরেকটা নাম নগ্নীভবন। আচ্ছা, অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি? অবরোহণ প্রক্রিয়া দেখো, অগ্নুৎপাত, ভূমিকম্প, আবহবিকার, উল্কাপাত। তো অবরোহণ প্রক্রিয়াতে কি হয় মনে রাখবে? অবরোহণ প্রক্রিয়া আবার 3 প্রকার হয়। ঠিক আছে, অবরোহণ প্রক্রিয়া কয় প্রকার হয়? 3 প্রকার হয়। তো এই ক্ষেত্রে যেটা বলেছে দেখো, অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি হবে? অগ্নুৎপাত না ভূমিকম্প না আবহবিকার না উল্কাপাত? এটার উত্তর হবে কিন্তু আবহবিকার হবে। ঠিক আছে, মনে রাখবে অবরোহণ প্রক্রিয়া কিন্তু 3 প্রকার। ঠিক আছে, একটা আবহবিকার, একটা পুঞ্জিত ক্ষয়, আর একটা হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে অবরোহণ প্রক্রিয়াটা কয় প্রকার? না 3 প্রকার। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আর একটা হচ্ছে ক্ষয়ীভবন। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে 10 নম্বরে, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় যে প্রক্রিয়ার অঙ্গ তা হলো। তাহলে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় কার অংশ? অন্তর্জাত প্রক্রিয়া? নিশ্চয়ই না। বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, মানবিক প্রক্রিয়া? এটার সঠিক উত্তর কি হবে? না বহির্জাত প্রক্রিয়া হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর যে প্রশ্ন আছে দেখো, বলছে শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে শিলা যখন আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এইগুলো দ্বারা যখন ভূপৃষ্ঠের বিভিন্ন শিলাখণ্ডগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হবে যান্ত্রিকভাবে, আর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যখন ওই জায়গাতেই পড়ে থাকবে, তখন সেটাকে আমরা বলবো আবহবিকার। তাহলে এটা বলছে চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হয়ে, সেটাকে কি বলবো আমরা? আবহবিকার বলবো। ঠিক আছে, আর আবহবিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো তৈরি হলো, সেগুলোকে বলা হয় রেগুলিত। ঠিক আছে, তাহলে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ পদার্থটাকে কি বলা হবে? না রেগুলিত বলা হবে। আর ওই রেগুলিত গুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়ে চলে যাবে, সেটাকে বলবো আমরা ক্ষয়ীভবন। আর ক্ষয়ীভবনের ফলে ওই জায়গাটা যখন উন্মুক্ত হবে, নগ্ন হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো নগ্নীভবন। ঠিক আছে, 12 নম্বর, রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায় মরুজ অঞ্চলে। মরু অঞ্চলে মনে রাখবে যান্ত্রিক আবহবিকার দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু বা নিরক্ষীয় জলবায়ুতে রাসায়নিক আবহবিকার কিন্তু দেখা যায়। ওকে, আর মৌসুমী জলবায়ু অঞ্চল হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক সমস্ত ধরনের কিন্তু আবহবিকার লক্ষ্য করা যায়, একমাত্র মৌসুমী জলবায়ু অঞ্চলে। 13 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে মরুভূমি ও শীত প্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয়। মরুভূমি মানে হচ্ছে উষ্ণ অঞ্চল, আর অতিরিক্ত শীতল অঞ্চল, সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকার হয়। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? যান্ত্রিক আবহবিকার। তোমরা দেখবে ক্লাস 9-এ পড়েছিলে যে যান্ত্রিক আবহবিকারের মধ্যে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচাই খণ্ডীকরণ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? কোথায়? না তোমার হচ্ছে যান্ত্রিক আবহবিকারের মরু অঞ্চলে। আর মেরুভূমি বা ঠান্ডা অঞ্চলে কি? ঠান্ডা অঞ্চল কিন্তু দেখেছিলাম আমরা বরফের দ্বারা, কেলাস গঠনের দ্বারা তোমার হচ্ছে আবহবিকার, তাই না? তো সেটাকে আমরা কি বলবো? যান্ত্রিক আবহবিকার বলবো। 14 নম্বর প্রশ্ন আছে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপ। অবরোহণ মানে কি? ক্ষয় না সঞ্চয়? ক্ষয়। তাহলে ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? স্বাভাবিক বাঁধ? এটা না, এটা নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয়। এসকার? এটাও না, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে জলধারা এবং হিমবাহের সঞ্চয়ের ফলে তৈরি ভূমিরূপ। শিব বা লিরি? এটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ মরুভূমি অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে তৈরি ভূমিরূপ। ঠিক আছে, আর জলপ্রপাতের পাদদেশে যে ভূমিরূপটা তৈরি হয় বা গর্তটা তৈরি হয়, তাকে কি বলা হয়? তাহলে এটা একটা জলপ্রপাত। তাহলে এটা একটা জলপ্রপাত, এখান থেকে জল নিচের দিকে নামছে, নিচের দিকে যখন নামছে তখন এখানে একটা হাড়ির মতো গর্ত তৈরি হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু প্রপাতকূপ। প্রপাতকূপ বলা হয়, এটা কিন্তু পরীক্ষাতে আসে, প্রপাতকূপ। একটা হচ্ছে মন্থকূপ আর একটা হচ্ছে প্রপাতকূপ। তাহলে জলপ্রপাতের পাদদেশে যে হাড়ির মতো গর্ত তৈরি হয় জলটা পড়ে পড়ে, সেটাকে বলা হয় প্রপাতকূপ। প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল বলা হয় এটাকে। ঠিক আছে, আর ধরো এইভাবে নদী প্রবাহিত হচ্ছে, নদীর তলদেশে যে গর্তটা তৈরি হয়, সেই গর্তটাকে বলা হয় মন্থকূপ। মন থাকবে, সেটাকে কি বলবো আমরা? মন্থকূপ বলবো। পরীক্ষাতে এইভাবে তোমাদের প্রশ্ন আসে, সত্য মিথ্যার ক্ষেত্রে প্রশ্ন বলে দিল যে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ তৈরি হয়।
সত্যি না মিথ্যা? ঠিক আছে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মিথ্যা। কিন্তু জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয় না প্রপাতকূপ তৈরি হয়। ওকে, তো প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে 15 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, অবনমন শব্দটি ক্ষয় কার্যের সঙ্গে যে মাধ্যমের সঙ্গে যুক্ত। ঠিক আছে, অবনমন মনে রাখবে, মরু অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয় তার নিচে যখন শুষ্ক বা তোমার হচ্ছে ধুলোবালি যাই থাকুক না গেল সেগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়, তো ওই জায়গাটা কি হয় আস্তে 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 নিচু হতে থাকে, ওটা হচ্ছে অবনমন। তো অবনমনটা তাহলে কার সাথে যুক্ত? সেটা কিন্তু বায়ুর সাথে যুক্ত। ঠিক আছে, 16 নম্বর, যে প্রক্রিয়া নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে ভূমিরূপের উচ্চতা কি হলো আস্তে আস্তে বাড়লো। আর উচ্চতা কখন বাড়বে? যখন ভূমিরূপের সঞ্চয় হবে। তো সঞ্চয় হওয়া মানে উচ্চতা বাড়া, আর সেটা কার সাথে যুক্ত হবে? সেটা কিন্তু অবশ্যই যুক্ত হবে আরোহণ প্রক্রিয়া। আর অবরোহণে কি হয়? ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়। ঠিক আছে, অবঘর্ষটা কি? অবঘর্ষটা হচ্ছে নদীর কিন্তু একটা ক্ষয় কার্যের প্রক্রিয়া। ওকে, নদীর তলদেশ এবং পার্শ্বদেশে অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয় হয়। নগ্নি ভবনটা কি? কোন একটা জায়গাতে যখন ক্ষয়জাত পদার্থগুলো থাকবে সেগুলো প্রাকৃতিক শক্তি দ্বারা যখন বয়ে চলে যাবে তখন ওই জায়গাটা উন্মুক্ত হয়ে যায়, খালি হয়ে যায়। ঠিক আছে, নগ্ন হয়ে পড়ে, সেটাকে আমরা বলবো নগ্নি ভবন। ওকে, 17 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপ। ঠিক আছে, তো আরোহণ প্রক্রিয়ায় কোন ভূমিরূপ তৈরি হয়? গিরিখাত, এটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে তৈরি ভূমিরূপ, একটা ভি আকৃতির ভূমিরূপ। বালিয়ারি, এটা কিন্তু তোমার হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ, বায়ুর সঞ্চয়ের ফলে তৈরি হয়। তো আরোহণ মানে তো সঞ্চয় কাজ হয়, তাই এটা সঠিক উত্তর কি হবে? সঞ্চয়জাত ভূমিরূপ। এটা গৌর হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, রসে মতানো হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। ওকে, 18 নম্বর, প্লাবন সমভূমি ও গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। সমভূমি বলেছে সঞ্চয়জাত ভূমিরূপ, বদ্বীপ সঞ্চয়জাত ভূমিরূপ, আর সঞ্চয়জাত ভূমিরূপ মানে কি উত্তর হবে? আরোহণ হবে সঠিক উত্তর। ওকে, 19 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি আর শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয়? ধরো এরকম একটা ঢালু ভূমিরূপ আছে, এখানে ধরো আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো তৈরি হয়েছে, এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোকে কিন্তু বলা হয় রেগোলিথ বলা হয়। কি বলা হয় এটাকে? রেগোলিথ বলা হয়। ঠিক আছে, এই রেগোলিথটা যখন মাধ্যাকর্ষণ শক্তি টানে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসবে তখন সেটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয়। ঠিক আছে, এখানে কি দিয়েছে উদাহরণ? পুঞ্জ ক্ষয় দিবে বা পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া এর সঠিক উদাহরণ। ওকে, আচ্ছা 20 নম্বর, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা কি? অবরোহণ মানে ধরো এর একটা উঁচু ভূমিরূপ আছে, এটার ক্ষয় হলো, নদী, বায়ু, হিমবাহ, প্রাকৃতিক শক্তিগুলো উচ্চ ভূমিগুলোকে ক্ষয় করে। ক্ষয় করতে করতে কত দূর পর্যন্ত ক্ষয় করবে? যতক্ষণ না পর্যন্ত সমুদ্রের জলতল পাচ্ছে। তাহলে সমুদ্র পৃষ্ঠই হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয় কাজের শেষ সীমানা। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সমুদ্র পৃষ্ঠ হবে ক্ষয় কাজের শেষ সীমানা। কিন্তু মরুভূমি অঞ্চলে কিন্তু বায়ুর ক্ষয় কাজের শেষ সীমানা কখনোই কিন্তু সমুদ্রপৃষ্ঠ হয় না। সেটা কি হয়? ওইখানকার প্লায়া হ্রদ, প্লায়া হ্রদে যে জল থাকে সেই জলের লেভেল পর্যন্ত ভূমিরূপগুলো ক্ষয় পেয়ে পেয়ে নিচু হবে। তাই মরুভূমি অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের শেষ সীমা যদি বলে পরীক্ষাতে, তাহলে কি উত্তর হবে? না, তোমার হচ্ছে ওটা ভৌম জলস্তর বলে কোনো কোনো বইতে, বা সেটাকে বলা হয় প্লায়া হ্রদ। আসলে প্লায়া হ্রদের যে উপরের জলের লেভেলটা সেটাই কিন্তু মরুভূমি অঞ্চলে ভৌম জলের স্তর। ওকে, তো অবশ্যই তোমরা যারা মাধ্যমিকের জন্য ভিডিওটা দেখছো বা অন্যান্য পারপাসে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে, এরপরে তোমাদের কোন ধরনের ভিডিও চাই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো যদি ইউনিট বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ারও করতে পারো। ঠিক আছে, আচ্ছা 21 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয় সীমা রয়েছে, তাহলে ক্ষয় সীমা থাকতে গেলে কি হবে? সমুদ্রের পৃষ্ঠ থাকতে হবে, সমুদ্র থাকতে হবে। তো কোন জেলাতে সমুদ্র পৃষ্ঠ আছে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে কিন্তু সমুদ্র নাই, হাওড়াতে নাই, হুগলিতে নাই। এটা সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কিন্তু সমুদ্র আছে, তাই ক্ষয়ের শেষ সীমাও সেখানেই আমরা পাবো, তাই না? চলো 22 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে প্রদত্ত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? রাজ্যের কথা বলেছে, রাজ্য। উত্তরাখণ্ডে নিশ্চয়ই হবে না, বিহারে হবে না, মধ্যপ্রদেশ হবে না। সঠিক উত্তর কি হবে? উড়িষ্যা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে হচ্ছে ক্ষয়ের শেষ সীমা আছে। আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যে রাজ্যের দক্ষিণে আছে সমুদ্র বা সাগর, আর উত্তরে আছে হিমালয় পর্বত। ঠিক আছে, আর হচ্ছে তার সাথে সাথে 3টা মোট প্রতিবেশী দেশ আছে, মনে থাকবে। 23 নম্বর, উপকূল অঞ্চলে কোন বহির্জাত শক্তি বেশি প্রভাবশীল? উপকূল অঞ্চলে মনে রাখবে সমুদ্র তরঙ্গটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাবশীল হয়ে থাকে। ওকে,
চলো 24 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কোন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সর্বাধিক ভূমিরূপের পরিবর্তন হয়? মেরু অঞ্চল মানে ঠান্ডা অঞ্চল, বা উচ্চ পার্বত্য অঞ্চল, তো ঠান্ডা অঞ্চলে সবসময় কি হয়, হিমবাহ কাজ করে, তাই এটার উত্তর হবে কিন্তু হিমবাহ। ওকে। 25 নম্বর, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি কি? তাহলে মরুভূমি বলেছে আর মরুপ্রায় অঞ্চল বলেছে, তো এই ক্ষেত্রে যেটা প্রধান হবে সেটা অবশ্যই বায়ু হবে। শুষ্ক অঞ্চলে সবসময় বায়ু তার শক্তিকে দেখায় বা শক্তিটাকে কাজে লাগায়, ক্ষয় কাজ করে, সঞ্চয় কাজ করে, বহন কাজ করে। বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলো কি কি? ভূপৃষ্ঠের উপরে কাজ করে, না ভূপৃষ্ঠের ভিতরে, না সমুদ্রের তলদেশে, না মহাশূন্যে? অবশ্যই বহির্জাত তো নামটাই দিয়েছে এই জন্য যে ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়া করবে বা ভূপৃষ্ঠের বাইরে কাজ করবে। ঠিক আছে। 27 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে যে ভূবহিস্থ পর্যায়ন বল বা গ্রেডেশনাল ফোর্স নয় এমন একটি উদাহরণ। তাহলে বাইরের শক্তি নয় কোনটা? হিমবাহ, এটা কিন্তু বাইরের শক্তি। আচ্ছা, নদী বাইরের শক্তি, সূর্যালোক তো বাইরের শক্তি হবেই, তো ভৌমজলটা হবে সঠিক উত্তর। 28 নম্বর, ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কোন ভূমিরূপ যখন সাম্য অবস্থায় আসে তখন তাকে কি বলা হয়? তাহলে এই ক্ষয় হলো, এটা একটা ভূমিরূপ, এটা একটা ভূমিরূপ, ক্ষয়ের ফলে এরকম হলো, সঞ্চয়ের ফলে এরকম হলো, তার ফলে একটা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় পর্যায়িত ভূমিরূপ। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? না পর্যায়িত ভূমিরূপ বলবো। এরপরে আছে দেখো, বলছে উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত আর অপসারিত হয় কোন প্রক্রিয়ায়? আরোহণ প্রক্রিয়ায়, আবহবিকার প্রক্রিয়ায়, অবঘর্ষ প্রক্রিয়ায়, না নগ্নিভবন প্রক্রিয়ায়। নগ্নিভবন প্রক্রিয়াতে শিলাস্তরের উপরি অংশটা সম্পূর্ণভাবে মুক্ত হয়, সম্পূর্ণভাবে খোলা অবস্থায় বেরিয়ে আসে, নগ্ন হয়ে যায়, তাই সেটাকে আমরা বলবো নগ্নিভবন। আজকের লাস্ট প্রশ্ন, অভিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে শিলাজাত পদার্থ বা মৃত্তিকার অধঃগমনকে কি বলা হয়? এই প্রশ্নটা রিপিট হয়েছে, প্রথম দিকেও ছিল। যখন উপর থেকে পদার্থগুলো ঢাল বেয়ে বেয়ে নিচে আসবে সেটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আর রেগুলিটটা কি বললাম? আবহবিকার ফলে যে ক্ষয়জাত পদার্থগুলো বা আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত যে পদার্থগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা কি বলবো? রেগুলিট বলবো। এই রেগুলিতের সাথে যখন পরবর্তীকালে জৈব পদার্থ মিশে যাবে তখন কিন্তু সেটা রেগুলিট না থেকে সেটা মৃত্তিকায় পরিণত হবে। ওকে। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে।